আসসালামু আলাইকুম ভাইয়ারা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যারা বর্তমানে নবম দশম শ্রেণীতে পড়তেছো, তোমাদের যে অ্যাকাউন্টিং সাবজেক্ট রয়েছে, অ্যাকাউন্টিং সাবজেক্টে খতিয়ান একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক রয়েছে। ওই টপিকটা হচ্ছে চলমান যাচ্ছক এবং টিচক। আজকে এক ক্লাসে তোমাদের আমি একটা সৃজনশীলের মাধ্যমে চলমান যাচ্ছক এবং টিচক কভার করে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করবো এবং যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আরও। তো আজকে আর বেশি কথা না পারি, আমরা যশোর 2023 সালে একটা সৃজনশীল নিয়ে আজকে সলভ করে দেব। এবং এই ভিডিওটার পরে তোমাদের কারো মুখে কোনো ধরনের প্রশ্ন থাকবে না যে আমি টিচক পাই না, চলমান যাচ্ছক পাই না। একটি ক্লাসে আমি তোমাদের। তো চলো ভিডিওটা শুরু করি। তো রিপন এন্টারপ্রাইজের 2022 সালের মে মাসের লেনদেনগুলো ছিল নিম্নরূপ। এরকম হচ্ছে: মে 1 তারিখ নগদ 80,000 টাকা এবং 50,000 টাকা পণ্যদ্রব্য মানে ক্রয় নিয়ে ব্যবসা শুরু করা হলো। 5 তারিখ হচ্ছে ব্যাংকে জমা দেওয়া হলো 30,000 টাকা। 10 তারিখ হচ্ছে পণ্য ক্রয় 20,000 টাকা। তারপর হচ্ছে ধারে পণ্য বিক্রয় 25,000 টাকা। 20 তারিখ বলছে বাট্টা প্রদান। এখানে বাট্টা প্রদান বলছে যেহেতু এই বাট্টাটা হচ্ছে প্রদত্ত বাট্টা, এটা হচ্ছে প্রদত্ত বাট্টা। এরপর রয়েছে 30 তারিখ হচ্ছে আসবাবপত্র অবচয় ধার্য করা হলো 5,000 টাকা, মানে পুঞ্জীভূত অবচয় যেটা বলা হয়। খ নাম্বার এবং গ নাম্বার প্রশ্ন হচ্ছে খ নাম্বার হচ্ছে উপযুক্ত তথ্যের ভিত্তিতে টিচকে মানে টিচকের মাধ্যমে একটা টিচক কলামে মূলধন হিসাব এবং নগদান হিসাব প্রস্তুত করো। একটি কলামে মূলধন হিসাব হবে আর একটি কলামে নগদান হিসাব আমাদের প্রস্তুত করতে বলেছে। এরপর বলেছে যে উপযুক্ত তথ্যের ভিত্তিতে চলমান যে ছকে প্রাপ্য হিসাব এবং ক্রয় হিসাব, মানে গ নাম্বার বলছে যে চলমান যে ছকে, খ নাম্বার আমাদের টিচকে বলছে, গ নাম্বার চলমান যে ছকে দেনাদার হিসাব, প্রাপ্য মানে দেনাদার হিসাব এবং ক্রয় হিসাব প্রস্তুত করতে বলেছে। ঠিক আছে, তো আমরা আজকে একটি ক্লাসে তোমাদের যাতে সম্পূর্ণ কভার করে দিতে পারি সেটা চেষ্টা করব এবং সেটাই করে যাব। তো আমাদের টিচক এবং চলমান যাচ্ছক করার জন্য এই যে এন্ট্রিগুলো দেওয়া আছে, এই এন্ট্রিগুলো সাধারণ জাবেদা নির্ণয় করতে হবে। ঠিক আছে, আমরা সকলে জানি, তাও আমি তোমাদের করে দেখাবো যে এগুলো সাধারণ জাবেদা কিভাবে নির্ণয় করবা। তো সাধারণ জাবেদা নির্ণয় করার জন্য আমি একটা পেজ নিয়ে নিলাম। নেওয়ার পর দেখো এখানে বলছে যে 1 তারিখে যে আমাদের প্রারম্ভিক জাবেদাটা রয়েছে, দেখো মে 80,000 টাকা নগদ, 50,000 টাকা ক্রয় মূলধন। ঠিক আছে, মনে হচ্ছে নগদান হিসাব। আমি তোমাদের যদি করে দেখাই, দেখো নগদান হিসাব ডেবিট 80,000 টাকা, ক্রয় হিসাব ডেবিট 50,000 টাকা। এরপর রয়েছে মূলধন হিসাব ক্রেডিট, এটা 80 আর 50 যোগ করলে হচ্ছে 1,30,000 টাকা। এটা হচ্ছে আমাদের প্রারম্ভিক জাবেদা, মানে 1 তারিখের মেয়ের 1 তারিখের জাবেদা আমরা কভার করলাম। এখন বলা হয়েছে যে 5 তারিখ মে 5 তারিখ ব্যাংকে জমা দেওয়া হলো। ব্যাংকে যেহেতু জমা দিছো, ব্যাংকের টাকাটা বৃদ্ধি পাইছে। ঠিক আছে, যেটা আসছে কোথায় আসছে টাকা? ব্যাংকে। হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, নগদ টাকা দিছো নগদান হিসাব ক্রেডিট। কত টাকা ভাইয়া? 30,000 টাকা। তো আমি আবার বলছি যে তোমাদের এই টিচক এবং চলমান যাচ্ছক করার জন্য তোমাকে অবশ্যই সাধারণ জাবেদাটা জানতে হবে। কিভাবে সাধারণ জাবেদা নির্ণয় করতে হয় সেটা শিখে রাখতে হবে। 10 তারিখ বলা হয়েছে যে 10 তারিখ বলছে পণ্য ক্রয় 20,000 টাকা। পণ্য ক্রয় করছে, কি আসছে? ক্রয় আসছে। ক্রয় হিসাব ডেবিট এবং নগদ টাকা দিয়ে ক্রয় করছে, নগদান হিসাব ক্রেডিট। কত টাকা ভাইয়া? 20,000 টাকা। এটা কত তারিখ? সেটা হচ্ছে 10 তারিখ। ঠিক আছে, আমি জাস্ট তোমাদের নোট হিসেবে যেভাবে লিখে, নোট মানে এক্সট্রা নোট হিসেবে আমি তোমাদের লিখে দেখাচ্ছি পাশে। তো 15 তারিখ বলেছে ধারে পণ্য বিক্রয় 25,000 টাকা। ধারে পণ্য বিক্রয় জাবেদা কি? আমরা জানি যে ধারে পণ্য বিক্রয় করলে দেনাদার এবং পাওনাদার আসে। তো যেহেতু এটা বিক্রয়, সেহেতু দেনাদার আসবে। দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট।
বিক্রয় হিসাব ক্রেডিট 25,000 টাকা। এটা কত তারিখ এবং হচ্ছে 15 তারিখ, ঠিক আছে। এরপর যে এন্ট্রিটা হচ্ছে 20 তারিখ রয়েছে বার্তা প্রদান। বার্তা প্রদান যেহেতু বলছে প্রদান মানে হচ্ছে প্রাপ্ত বার্তা, তো এটা প্রাপ্ত বার্তার জাবেদা কি হবে? সাধারণ জাবেদা হলে প্রাপ্ত বার্তা হিসাব লিখবে যে প্রদত্ত, প্রদান হলে প্রদত্ত বার্তা, প্রদত্ত বার্তা হিসাব ডেবিট, আর প্রদত্ত যেহেতু হয়েছে কি হবে? দেনাদার, দেনাদার হিসাব, দেনাদার বা প্রাপ্য আর কি হিসাব ক্রেডিট। কত টাকা? 1,000 টাকা। এটা হচ্ছে আমাদের 20 তারিখ, ঠিক আছে। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছ। এবং লাস্ট যে এন্ট্রিটা রয়েছে এটা হচ্ছে আসবাবপত্র অবচয় ধরা হলো 5,000 টাকা। তো আসবাবপত্র অবচয় ধরা হলো এটা সাধারণ জাবেদা কি হবে? আসবাবপত্র হিসাব ডেবিট বা পত্র হিসাব ডেবিট এবং পুঞ্জীভূত অবচয়, পুঞ্জীভূত অবচয়, অবচয় হিসাব এবং পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। কত টাকা ভাইয়া? 5,000 টাকা। 30 তারিখ। তা আমি দেখো তোমাদের একদম যে এন্ট্রিগুলো রয়েছে 1 2 3 4 5 6, যে 6টা এন্ট্রি রয়েছে 1 2 3 4 5 6, এই 6টা এন্ট্রি সাধারণ জাবেদা তোমাদের করে দেখলাম। কারণ হচ্ছে সাধারণ জাবেদা করলাম এই জন্যই যে আমাদের টিচক এবং চলমান যাচক করার জন্য অবশ্যই আমাদের কি করতে হবে? সাধারণ জাবেদা নির্ণয় করতে হবে। তোমরা আশা করি যে আমাদের অ্যাক্টিভ এডুকেশন চ্যানেলে যে আমাদের একটা চ্যাপ্টারের ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওটা দেখে আসলে আমি আশা করি, এবং লেনদেন যে চ্যাপ্টারটা রয়েছে ওই চ্যাপ্টার 2টা ভিডিও তুমি দেখে আসো, আশা করি একদম লেনদেন এবং জাবেদা তোমাদের একদম পানি লাগবে, সাধারণ জাবেদা একদম পানির মতো সহজ লাগবে। তো যাদের সাধারণ জাবেদার সমস্যা তো তোমরা ভিডিওটা দেখে আসতে পারো। তো চলো আমরা এখন টিচকের মাধ্যমে মূলধন হিসাব এবং নগদান হিসাবটা নির্ণয় করে আসি। আমাদের যেহেতু আমরা এন্ট্রিগুলো এখানে লিখে ফেলছি, তো এই উদ্দীপকটা আমাদের এখন আর প্রয়োজন নাই, যেহেতু আমাদের এন্ট্রিগুলো এখানে লিখে ফেলছি, তোমাদের বুঝিয়ে তো লিখলাম, ঠিক আছে। তো চলো আমাদের এখন খ নম্বরে মূলধন হিসাব এবং নগদান হিসাবটা করে ফেলি। তো দেখতে পাচ্ছ আমরা খ নম্বরে তোমাদের একদম সময়টা সংক্ষিপ্ত করার জন্য সাধারণ রিপন এন্টারপ্রাইজ, সাধারণ খতিয়ান, টিচক, মূলধন হিসাব ছকটা আঁকলাম, এবং নিচে দেখতে পাচ্ছ যে নগদান হিসাব এবং ছকটা আমি তৈরি করে রেখেছি যাতে তোমাদের সময়টা সংক্ষিপ্ত হয়, মানে তোমাদের বুঝতে যেহেতু সুবিধা হয়, এই ছকটা আমি আগে থেকে তৈরি করে রেখেছি। এখন আমাদের বলছে মূলধন হিসাবটা নির্ণয় করতে। তো মূলধন হিসাবটা নির্ণয় করার জন্য আমাদের এখানে যে এন্ট্রিগুলো রয়েছে এই এন্ট্রিগুলোতে মূলধন হিসাব কোন জায়গায় আছে সেটা খুঁজে বের করতে হবে। তো দেখো নগদ হিসাব, ক্রয় হিসাব, মূলধন হিসাব, আমরা মূলধন হিসাব একটি পেয়েছি, এখানে 1 তারিখে আমরা একটা পেয়েছি। এখানে আর কোনো ধরনের মূলধন হিসাব আছে? দেনাদার, বিক্রয়, প্রদত্ত বার্তা, তারপর লাস্টে আছে পুঞ্জীভূত অবচয়। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের মূলধন হিসাব যে একটাই রয়েছে, মূলধন হিসাব একটা রয়েছে। তো মূলধন হিসাব যেহেতু একটা রয়েছে, আমাদের সবসময় মাথা রাখবো যে মূলধনটা যে সাইডে রয়েছে এর বিপরীত এন্ট্রির নামটা আমরা লিখব। বিপরীত এন্ট্রির নাম হচ্ছে নগদান। তো মূলধন এটা যেহেতু ক্রেডিট পাশে আছে, কি পাশে আছে ভাইয়া? মূলধন এটা যেহেতু ক্রেডিট পাশে আছে, তো আমরা এই মূলধন হিসাবটা ক্রেডিট পাশে লিখব, মূলধন হিসাব না লিখে নগদান হিসাব লিখব। আশা করি বুঝতে পেরেছ। আমরা যখন টিচক নির্ণয় করতে যাব তখন যে হিসাবটা নির্ণয় করতে বলবো, আমাদের এখন মূলধন হিসাব নির্ণয় করতে বলছে। তো আমরা মূলধন হিসাবের এন্ট্রিটা খুঁজে বের করে মূলধন হিসাবটার বিপরীত যে এন্ট্রিটা রয়েছে বিপরীত এন্ট্রির নামটা লিখে মূলধন যে পাশে রয়েছে ওই পাশে লিখব। তো আমরা এখন তোমাদের দেখাই, দেখো এটা হচ্ছে 2022 সালের মে মাস, 2022 মে 1 তারিখ, ঠিক আছে। এতটুকু পর্যন্ত লেখার পর আমরা বলছি যে মূলধন হিসাবের বিপরীত নামটা লিখবো নগদান হিসাব। কোন পাশে লিখবো? যেহেতু মূলধন হিসাব ক্রেডিট পাশে আছে, তো আমরা ক্রেডিট পাশে লিখতেছি। নগদান হিসাব লিখবা নগদান
হিসাব কত টাকা? ৮০,০০০ টাকা। ৮০,০০০ টাকা লিখলাম। তো আমরা আবার দেখতে পাচ্ছি যে ডেবিট দুইটা আছে। এক্ষেত্রে একটা যে মাথায় রাখবে, ডেবিট যেহেতু দুইটা আছে, তো মূলধনের বিপরীতে এটাও আছে, এটাও আছে, মানে হচ্ছে মূলধনের বিপরীত এন্ট্রি দুইটা, একটা ক্রয়, একটা নগদান। তো আমরা এখন আবার ক্রয় হিসাবটা লিখবো, কারণ হচ্ছে মূলধনের বিপরীত ক্রয়, ডেবিট দুইটা আছে, মূলধনের বিপরীত ক্রয়, মূলধনের বিপরীত নগদানও। যেহেতু এটা প্রারম্ভিক যাবে দেওয়া, 4-5টা এন্ট্রি এমনিও থাকতে পারে। তো আমরা আবারও লিখবো যে এই পাশে কেন লিখবো, এই পাশে হচ্ছে যেহেতু এটা ক্রেডিটে আছে, যার হিসাব করব সেটা যে সাইডে আছে ওই সাইডে লিখবো, জাস্ট নামটা চেঞ্জ হবে, ঠিক আছে। এখন লিখবো যে ক্রয় হিসাব। ক্রয় হিসাব কত টাকা ভাইয়া? ৫০,০০০ টাকা, ঠিক আছে। আমি যে দুইটা এন্ট্রি তোমাদের এখানে তুলে দেখালাম, আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো যে কোনো ধরনের সমস্যা হয় নাই, ঠিক আছে। তো মূলধনের বিপরীত এন্ট্রি দুইটা লেখার পরে আমাদের যেহেতু এখানে যেহেতু আর কোনো ধরনের মূলধন হিসাব নেই, সেহেতু আমাদের হিসাবটা এখানেই সমাপ্ত। তো আমরা এখন টিচকের ক্লোজটা কিভাবে করব, ঠিক আছে। এই টিচকের ক্লোজটা কিভাবে করব, এই টিচকের ক্লোজটা যারা আমাদের নকদান বইয়ের যে ভিডিওটা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, কারণ আমি নকদান বইয়ের 1 ঘোড়া 2 ঘোড়া 3 ঘোড়া আলাদা আলাদা ভিডিও দিয়েছি। এই আলাদা আলাদা ভিডিওয়ে আমি সম্পূর্ণ সহজভাবে তোমাদের দেখিয়ে দিয়েছি। যে এখন আবারও বলবো যে কিভাবে হিসাবটা করবা। প্রথমে তোমরা দুপাশে টাকার অঙ্কটা মিলবে কিনা, টাকার অঙ্ক সর্বোচ্চ টাকাটা দুপাশে লিখে ফেলবা, দুপাশে এবং উপরে একটু জায়গা রেখে এরকম টান দিবা, ঠিক আছে। টান দেওয়ার পরে এখানে যেহেতু কোনো ধরনের টাকাই নেই, আমরা এখানে দেখতে পাচ্ছি ৮০,০০০ আর ৫০,০০০ টাকা। তো ৮০,০০০ আর ৫০,০০০ টাকা যোগ করলে কত টাকা হয়? ১,৩০,০০০ টাকা। তো আমরা ১,৩০,০০০ টাকা এখানে লিখে ফেলবো, ডাবল ক্লোজ দেওয়ার পর আমরা যে পাশে টাকা বেশি হবে ওইটা দুপাশে লিখবো বলছে। এই পাশে যেহেতু টাকাই নেই, ১,৩০,০০০ টাকা এদিকেও বেশি হয়েছে, তো ১,৩০,০০০ টাকা লিখে ফেললাম। লিখার পরে যে পাশে টাকা কম সে পাশে আমরা ব্যালেন্স সিডি লিখবো। যেহেতু এই পাশে টাকাই নেই, মনে হচ্ছে এই পাশে ১,৩০,০০০ টাকায় কম আছে, ঠিক আছে। তো আমরা এদিকে লিখবো 2022 মে ৩১। মে ৩১ কেন? কারণ হচ্ছে মে মাস শেষ হয় ৩১-এ। লিখবো যে ব্যালেন্স সিডি কখন লেখা হয়? সিডি লেখা হয় যে পাশে টাকা কম হবে তখন আমরা সিডি লিখবো, আর যে পাশে টাকা ঠিক থাকবে সে পাশে ডেবিট মানে বিডি হবে। কত টাকা লিখবো? ১,৩০,০০০ টাকা এই পাশে কম, যেহেতু এই পাশে একটা টাকাও নাই সেহেতু ১,৩০,০০০ টাকায় কম। তো এই পাশের বিপরীতে যদি এই টাকাটা এই পাশে হতো সেক্ষেত্রে এই পাশে আমরা ব্যালেন্স বিডি লিখতাম। যে সিডি হয়েছে আমরা এই পাশে লিখবো যে ব্যালেন্স বিডি। মেয়ের পরে কত? মেয়ের পরে হচ্ছে জুন মাস, জুনের 1 তারিখ লিখবো যে ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি কত টাকা? এটা যত টাকা লিখছে আমরা এই পাশেও তত টাকা লিখে ফেলবো। লেখার পর দেখা যাচ্ছে আমাদের অঙ্কটা এতটুকু ক্লিয়ার, ঠিক আছে। আমি আবারও বলছি, এই হিসাবটা করার জন্য তোমাদের এত প্যারাশানি করতে হবে না। প্রথমত তোমরা এরকম দুই পাশে টাকার কলামে দাগ দিবা, দেওয়ার পরে যে টাকাটা সর্বোচ্চ হবে মানে যে কলামের টাকাটা বেশি হবে সেটা দুই পাশে লিখবা। যেহেতু আমার এই পাশে কোনো ধরনের টাকাই নাই, তাই ৮০,০০০ টাকা আমার বেশি, তো দুপাশে ১,৩০,০০০ টাকা বেশি, ১,৩০,০০০ টাকা আমরা দুই পাশে লিখে ফেলছি। এবং যে পাশে টাকাটা কম হয়েছে মানে এই পাশে টাকা আমার 1 টাকাও নাই, তো আমাদের তো কম যেহেতু দেখতে পাচ্ছি আমরা ১,৩০,০০০ টাকায় ডেবিট পাশে কম, আর যে পাশে কম হবে সে পাশে ব্যালেন্স সিডি হবে। ব্যালেন্স সিডি হয় যে মাস চলতেছে মানে মে মাস চলতেছে ওই মে মাসের শেষ তারিখে 30 বা 31 তারিখ, যেটা 29, 30, 28 যেটা আছে, যে মাস যে তারিখ শেষ হয় ওই শেষ তারিখটাই হবে, ঠিক আছে। এরপর দেখা যাচ্ছে 31 তারিখ আমরা লিখলাম ব্যালেন্স সিডি দিয়ে, যে টাকাটা কম হয়েছে ওই টাকাটা লিখলাম। লিখার পরে যে এ পাশে লিখি আর এ পাশে লিখি, এ পাশে লিখলে এ পাশে ব্যালেন্স বিডি হবে, আর ১,৩০,০০০ টাকা যদি এ পাশে কম হতো তো আমরা ব্যালেন্স বিডিটা এ পাশে লিখতাম, ঠিক আছে। আশা করি তোমরা যে মূলধন হিসাবটা রয়েছে সেটা বুঝতে পেরেছো। এখন আমরা যে নগদান হিসাবটা রয়েছে নগদান হিসাবটা নির্ণয় করব। তো নগদান হিসাবটা নির্ণয় করার আগে আমাদের আবারও সেই এন্ট্রিগুলো দেখে আসতে হবে কোন কোন জায়গায় নগদান হিসাবটা রয়েছে। তো দেখতে পাচ্ছ যে প্রথম নাম্বার এন্ট্রি, 1 নাম্বার এন্ট্রিতে আমরা নগদান হিসাবটা দেখতে পাচ্ছি, দ্বিতীয় নাম্বার এন্ট্রিতে আমরা নগদান হিসাবটা দেখতে পাচ্ছি, তৃতীয় নাম্বার এন্ট্রিতে আমরা নগদান হিসাবটা দেখতে পাচ্ছি, তারপর
তারপর আর নগদান হিসাব নাই, এখানে দেনাদার, বিক্রয়, প্রদত্ত, দেনাদার, আসলতা, পুঞ্জীভূত বছর। প্রথম যে তিনটা নাম 1 তারিখ, 5 তারিখ, 10 তারিখ, এই তিনটে এন্ট্রিতে আমাদের নগদান হিসাবটা রয়েছে। তো দেখো এখন নগদান হিসাবটা এক এক জায়গায় এক এক পজিশনে আছে। দেখো এখানে নগদান হিসাবটা ডেবিটে আছে, এখানে নগদান হিসাবটা ক্রেডিটে আছে, এখানে নগদান হিসাবটা ক্রেডিটে আছে। তো আমরা বলছি যে যার হিসাব করতে বলবো তার বিপরীত এন্ট্রির নাম হবে, যার হিসাব করতে বলবো তার বিপরীত এন্ট্রির নাম হবে। তো আমরা এখন কার হিসাব করতেছি? নগদান হিসাব করতেছি। নগদান হিসাব করলে মূলধন হিসাবের নাম হবে। যেহেতু ক্রেডিট, আমরা ক্রেডিটটা লিখবো, ডেবিট পাশে আমরা মূলধন হিসাব লিখে 1,30,000 টাকা লিখবো। ডেবিট পাশে কেন? যার হিসাব হবে সেই ওই পাশে আমরা লিখবো নগদান হিসাব লিখে, মূলধন হিসাব লিখে 80,000 টাকা লিখবো। ঠিক আছে, মূলধন হিসাব লিখে 80,000 টাকা লিখবো। আমরা এখানে লিখবো যে 2022 তারিখ মে 1 মূলধন হিসাব লিখবো, মূলধন হিসাব। হ্যাঁ, আরেকটা কথা না বললে নয় যে আমরা যে বক্স করে ফেলেছি আগে থেকে, মানে ক্লোজটা করে ফেলছি যে আমি কয়টা এন্ট্রি হবে, মানে কয়টা এন্ট্রি তোমার মূলধন হবে সেটা আমি আগে থেকে একটু বিশ্লেষণ করে রেখেছি যে মূলধন হিসাব কয়টা হবে। তো আমি মূলধন হিসাব কয়টা হবে সেটা অনুমান করে যে আমি কলামটা করে রাখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো তোমরা কলাম করবে, ঠিক আছে, এই ক্লোজটা লাস্টে দিবা, ফার্স্টে থেকে এই ক্লোজটা দিবে না, কারণ হচ্ছে লাস্টে যদি দেখা যাচ্ছে অনেক এন্ট্রি যদি অনেকগুলো থাকে সেক্ষেত্রে তোমার এটা কাটতে হবে, সেই জন্য কাটাছেনা না করে তোমরা এই লাস্টের ক্লোজ যেটা আছে সেটা সবার লাস্টে দিবা। আমরা মূলধন হিসাব লিখলাম। নগদান হিসাব যে টাকাটা রয়েছে নগদের ওই টাকাটা লিখবো। কত টাকা রয়েছে? 80,000 টাকা। 80,000 টাকা লেখার পরে তারপর দেখা যাচ্ছে 2 নম্বর এন্ট্রি হচ্ছে 5 তারিখে নগদান হিসাব, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো আমরা ক্রেডিট পাশে, যেহেতু এটা ক্রেডিট পাশে রয়েছে, আমরা ক্রেডিট পাশে লিখব, ক্রেডিট পাশে ব্যাংক হিসাব লিখে 30,000 টাকা। ক্রেডিট পাশে 2022 মে 5 তারিখ ব্যাংক হিসাব লেখার পরে ব্যাংক হিসাব কত টাকা? 30,000 টাকা। এতটুকু পর্যন্ত আশা করি বুঝতে পেরেছ। এরপরে যে এন্ট্রিটা রয়েছে সেটা হচ্ছে ক্রেডিট পাশে। তো আমরা ক্রেডিট পাশে থাকলে তার বিপরীত এন্ট্রির নাম হবে, ক্রেডিট পাশে আমরা বিপরীত এন্ট্রির নাম লিখবো 20,000 টাকা। এখানে হবে দেখো মে কত তারিখ? 10 তারিখ। মে 10 তারিখ ক্রয় হিসাব লিখে 20,000 টাকা। আমি যে তোমাদের এতটুকু পর্যন্ত দেখালাম, আশা করি তুমি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। আমি এখন যেহেতু নগদ হিসাবটা করতেছি, তুমি নগদ হিসাবটা একটু ফলো করো, দেখতে আসলে বুঝতে পারবা। ঠিক আছে, তো এতটুকু পর্যন্ত করার পর আমি বলছিলাম একটু জায়গা রেখে ক্লোজ করে দেওয়ার জন্য, একটু জায়গা রাখছি, আমরা ক্লোজ করে দিলাম। তো এখানে দেখো এখানে আছে 80,000 টাকা, এখানে আছে 30, 40, 50, মানে হচ্ছে এদিকে 80,000 টাকা, এদিকে 50,000 টাকা। যে টাকাটা বেশি হবে সেটা দুপাশে লিখে ফেলবা। আমাদের 80,000 টাকা বেশি হয়েছে, আমরা দুপাশে লিখে ফেলবো, ডাবল ক্লোজ। 80,000 টাকা লিখবো, ডাবল ক্লোজ। এখন যে পাশে টাকা কম হয়েছে ওই টাকাটা ওই পাশে লিখে দিব, মানে এদিকে 80,000 টাকা, এদিকে কত হয়েছে? এদিকে 50,000 টাকা, মানে দুই পাশে টাকা সমান হতে হবে। তো যেহেতু এখানে 80,000 টাকা, এখানে 50,000 টাকা, তো 30,000 টাকা এদিকে কম হয়েছে। তোমরা যেদিকে কম হবে সেদিকে ব্যালেন্স সিডি হবে বলছিলাম। তো ব্যালেন্স সিডি হয় মে মাসের শেষের তারিখে, মে মাসের শেষ তারিখ হচ্ছে 31 তারিখ, এদিকে দিবে ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি দিয়ে কত টাকা কম হয়েছে? 80, এদিকে আছে 30, 40, 50, মানে আরো 80,000 টাকা হওয়ার জন্য আরো 30,000 টাকা কম হয়েছে। তো 30,000 টাকা এই পাশে লিখে ফেলবা। এই পাশে 30,000 টাকা লিখলে তো ব্যালেন্স বিডি হবে এই পাশে, জুন মাসের 1 তারিখ। 1 তারিখ কেন? ব্যালেন্স সিডি হয় মাসের শেষ তারিখে, আর ব্যালেন্স বিডি হয় এর মানে যে এই মাসের পরের মাসের 1 তারিখে। ঠিক আছে, তো এখানে লিখবে ব্যালেন্স বিডি কত টাকা? 30,000 টাকা। আশা করি আমি তোমাদের যে মূলধন হিসাব এবং নগদান হিসাব যে দুইটা হিসাব রয়েছে, দেখো এই দুইটা হিসাব আমি তোমাদের A to Z কভার করে দিতে পেরেছি।
তো এখন পরবর্তীতে আমি যে গ নাম্বারটা রয়েছে, পরবর্তীতে আমি গ নাম্বারটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যদি তোমার পাশে থাকবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবে, যাতে তোমাদের মূলধন টিচক এবং চলমান জ্যাছক কাভার হয়ে যায়। ঠিক আছে, দেখতে পাচ্ছ যে আমরা খ নাম্বারটা শেষ করে ইতিমধ্যে আমরা গ নাম্বারে যেতে চলেছি। গ নাম্বারে বলা হয়েছে যে উপযুক্ত তথ্যের ভিত্তিতে চলমান জ্যাছক এবং চলমান জ্যাছকে প্রাপ্য মানে দেনাদার হিসাব এবং ক্রয় হিসাবটা নির্ণয় করতে বলছে। তো চলো আমরা চলমান জ্যাছকে প্রাপ্য হিসাব মানে দেনাদার হিসাব এবং ক্রয় হিসাবটা নির্ণয় করে আসি। তো যেহেতু আমরা এই এন্ট্রিগুলো একটি কাগজে লিখে রাখছিলাম, দেখো এই এন্ট্রিগুলো একটি কাগজে লিখে রাখছিলাম, এই এন্ট্রিগুলো আমাদের এখন আর প্রয়োজন হচ্ছে না, এই কাগজটাই যথেষ্ট। ঠিক আছে, তো চলো তো দেখো তোমাদের বোঝানো সংক্ষিপ্ত সময় করার জন্য মানে সময়টা শর্ট করার জন্য আমি তোমাদের জন্য গ নাম্বারে, এইটা হচ্ছে গ নাম্বার শুরু। গ নাম্বারে আমি রিপন এন্টারপ্রাইজ সাধারণ খতিয়ান চলমান জ্যাছক প্রাপ্য হিসাব এবং ক্রয় হিসাব দুটো ছকটা আগে থেকে অঙ্কন করে রাখছি, যাতে তোমাদের সময়টা সংক্ষিপ্ত হয়। তো তোমাদের আমি বারবার যে কথাটা বলছি, তোমাদের এই বর্ডারটা লাস্ট যে বর্ডারটা রয়েছে সেটা আগে থেকে করবা না। ঠিক আছে, এইগুলো পরে করবো। আমি যেহেতু সংক্ষিপ্ত দেখতে পাচ্ছি যেগুলো তেমন একটা বড় হবে না, আমি আইডিয়া করে যে কলামগুলো করেছি। ঠিক আছে, আমি উত্তর দেখি করছি এরকম না, আমি আইডিয়া করে করেছি। ঠিক আছে, এখন আমরা গ নাম্বারে প্রথমে বলছে প্রাপ্য হিসেবে মানে দেনাদার রিলেটেড যেগুলো আছে, দেনাদার রিলেটেড। এখানে দেনাদার আছে, এইখানে দেনাদার একটা দেখা যাচ্ছে, এইখানে একটা দেনাদার রয়েছে এবং এইখানে একটা দেনাদার রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে একটা হিসাব দেখা যাচ্ছে, মানে 15 তারিখে যে হিসাবটা রয়েছে এখানে একটা দেনাদার রয়েছে এবং 20 তারিখে যে হিসাব রয়েছে এই 20 তারিখের হিসাবে একটা দেনাদার রয়েছে এবং পরবর্তীতে শুরুতে এবং শেষের দিকে আর কোনো ধরনের দেনাদার হিসাব নাই। তাহলে আমাদের এখানে দুইটা হিসাব আছে যেগুলো দেনাদারে অন্তর্ভুক্ত হবে, মানে প্রাপ্যতে অন্তর্ভুক্ত হবে। তো যেহেতু এখানে দেনাদার এটা ডেবিটে আছে, আমরা ডেবিট পাশে এই পাশে হবে। ঠিক আছে, যেহেতু এখানে ডেবিট পাশে দেখো ডেবিট ক্রেডিট ডেবিট ক্রেডিট। ঠিক আছে, এখানে টাকার অঙ্কটা একটু অন্যরকম, টিচকের মতো নয়। তো তোমরা যেহেতু আছে এখানে দেনাদার হিসাব আছে, তোমরা দেনাদার হিসাবের বিপরীত এন্ট্রির নাম লিখবা বিক্রয় হিসাব। এখানে তারিখটা দিয়ে দিবা 2022 মে কত তারিখ, মে হচ্ছে 15 তারিখ, মে 15 তারিখ বিক্রয় হিসাব দিবা। বিক্রয় হিসাব লিখার পরে দেনাদার এটা কিসে আছে, ডেবিটে আছে। 25,000 টাকা দুপাশে ডেবিটে লিখে ফেলবা। এই 25,000 টাকা ডেবিট আছে, এই পাশে ডেবিটে লিখে ফেলবা। ঠিক আছে, যদি ক্রেডিটে থাকতো এখানে ক্রেডিটে লিখতা, এখানেও ক্রেডিটে লিখতা। তো যেহেতু ডেবিটে আছে এই পাশে ডেবিটে, এই পাশে ডেবিটে লিখে ফেলবা। তো এর পরবর্তী যেটা দেখতে পাচ্ছ যে প্রদত্ত বার্তা হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। তো আমরা প্রদত্ত বার্তা হিসাব লিখে ফেলবো এবং তারপরে কাজটা করব। এখানে হচ্ছে এটা 20 তারিখে রয়েছে, প্রদত্ত বার্তা হিসাব লিখব। প্রদত্ত বার্তা হিসাব লিখার পরে তো দেখো এখানে ডেবিটটা প্লাসে ছিল, তো আমাদের একটা সূত্র রয়েছে। এই সূত্রটা আমি তোমাদের বেসিক ক্লাসে দেখাইছিলাম, যে এই সূত্রটা দেখে নাও। ডেবিট ডেবিট প্লাস ক্রেডিট ক্রেডিট প্লাস ডেবিট ক্রেডিট মাইনাস এবং ক্রেডিট মাইনাস ডেবিট, মানে হচ্ছে এইটা হচ্ছে কত সুন্দর একটা সূত্র তোমাদের শর্টকাটে বোঝার জন্য। ডেবিট যদি হয়ে থাকে, দেখো আমাদের এই হিসাবটা ডেবিট হয়েছে না, এর পরবর্তী যে হিসাবটা হবে যদি ডেবিট হয়, এই ডেবিট যদি সাপোজ আমি মনে করি তোমাকে যদি বলি এখানে 25,000 টাকা রয়েছে, এর পরবর্তী যে হিসাবটা আছে সেটাও ডেবিটও হবে। তো এই পাশে ডেবিটে লিখবা না, তুমি এখানে লিখবা না, ডাইরেক্ট এই জায়গায় লিখে ফেলবা যে টাকাটা হবে এটার সাথে যোগ করে এই পাশে লিখে ফেলবা। যদি ডেবিট হয়, যদি ক্রেডিট হয় সেম যোগ করে লিখবা। যদি ডেবিট আর ক্রেডিট হয় মানে হচ্ছে এটা ডেবিট হয়েছে, তো এর পরবর্তী যে হিসাবটা রয়েছে সেটা ক্রেডিট হয়েছে, তো এটা থেকে এটা বিয়োগ করে মানে যে টাকাটা আসছে ওই টাকাটা থেকে এটা বিয়োগ করে এই পাশে লিখবা। ঠিক আছে,
এটা ক্রেডিটের টাকাটা এখানে লিখবা, লিখার পর এই যে টাকাটা এখানে ক্রেডিট হবে এই টাকাটা থেকে এই টাকাটা বিয়োগ করে যে টাকাটা হবে সেটা এই পাশে লিখবা, মানে এখানেই লিখবা। তো সেম এটাও এরকম তার বিপরীত তিনটি করে লিখবা। তো আমাদের এখানে দেখা যাচ্ছে যে এই দেনাদার যেটা রয়েছে দেনাদার, এই দেনাদারটা তোমার ক্রেডিটে রয়েছে। তো আমরা প্রদত্ত বার্তা হিসেব লিখলাম। এখন 1000 টাকা ক্রেডিট পাশে লিখব, 1000 টাকা ক্রেডিট পাশে লিখবো। আমরা বলছিলাম যে ডেবিট ডেবিট প্লাস ক্রেডিট ক্রেডিট প্লাস ডেবিট ক্রেডিট মাইনাস। তো ডেবিট এটা হচ্ছে ক্রেডিট, তো ডেবিট ক্রেডিট মাইনাস হলে কি হবে, এই 25,000 থেকে 1000 বিয়োগ দিলে এই 24,000 টাকা এখানে লিখে ফেলবা, ঠিক আছে। তো যদি পরবর্তী আরেকটা এন্ট্রি আছে যে সরি মনে করো যে পরবর্তী আরেকটা এন্ট্রি আসলো, তো এটা ডেবিট হয়েছে, তো ডেবিটটা এই 24,000 সাথে এটা যোগ করে এখানে লিখে দিবা, যে টাকাটা আসবে, ঠিক আছে। এই টাকাটার সাথে 24,000 টাকা যোগ করে এই পাশে লিখে দিবা। তো যেহেতু এটা ক্রেডিট হয়েছে, তো 25,000 থেকে 1000 বিয়োগ করে 24,000 টাকা আমরা এখানে লিখে দিলাম। তো এটাই ছিল তোমাদের আর কিছু করতে হবে না, জাস্ট এতটুকুই করলে হবে। এটা হচ্ছে তোমাদের প্রাপ্য হিসাব, যেহেতু দুইটা এন্ট্রি রয়েছে, এই দুইটা এন্ট্রির প্রাপ্য হিসাব হচ্ছে এটাই। তো ঠিক আছে, তো এখন আমরা যে ক্রয় হিসাবটা রয়েছে ওই ক্রয় হিসাবটা নির্ণয় করব। তো ক্রয় হিসাবটা নির্ণয় করার আগে আমাদের দেখতে হবে ক্রয় রিলেটেড কয়টা এন্ট্রি রয়েছে, ঠিক আছে। ক্রয় রিলেটেড যদি আমরা ধরি নগদান হিসাবে এই ক্রয় হিসাব এইখানে একটা পাইলাম আমরা, ক্রয় হিসাব এখানে একটা দেখা যাচ্ছে যে ক্রয় হিসাব রয়েছে। এরপরে দেখা যাচ্ছে যে এই জায়গায় একটা রয়েছে ক্রয় হিসাব, তারপর বিক্রয়, হ্যাঁ আমাদের আর নাই। প্রথমে 1 তারিখে একটা দেখা যাচ্ছে, তারপর 10 তারিখে একটা দেখা যাচ্ছে। তো প্রথমে একটা ডেবিট রয়েছে এবং 10 নম্বরটা মানে 10 তারিখেরটাও ডেবিটও রয়েছে। তো তোমরা প্রথমত যেহেতু এর বিপরীত তিনটির নাম হবে, এটা ডেবিটে আছে, তার বিপরীত তিনটি আমরা নগদান হিসাব লিখবো না, এটা ডেবিটে আছে, তার ক্রেডিটে যে হিসাবটা রয়েছে ওই হিসাবটা লিখবো যে মূলধন হিসাব। এখানে লিখবা যে 2022 মে 1 তারিখ মূলধন হিসাব, মূলধন হিসাব লিখে তোমাদের যেখানে কার হিসাব করতেছো, ক্রয় হিসাব করতেছো, ক্রয়ে কত টাকা আছে ভাইয়া, ক্রয়ে 50,000 টাকা আছে। এখানে 1,30,000 টাকা লিখতে যাবে না, কারণ হচ্ছে যার হিসাব করছো, ঠিক আছে, ওইটার টাকাটা আমরা এখানে লিখবো। কত টাকা আছে, 50,000 টাকা ডেবিট পাশে, 50,000 টাকা আমরা ডেবিট পাশে লিখবো, ঠিক আছে। সরি এটা তো ক্রেডিট পাশে, আমরা ডেবিট পাশে লিখবো। ডেবিট পাশে লেখার পর এখানে আমরা ডেবিট পাশে 50,000 টাকা লিখবো, ঠিক আছে। মানে হচ্ছে এই যে মূলধন হিসাবটা রয়েছে এই মূলধন হিসাবটা আমরা ডেবিটও লিখবো ক্রেডিটও লিখবো। কখন লিখবো, যে প্রথম এন্ট্রিটা রয়েছে প্রথম এন্ট্রিটা আমরা জাস্ট দুপাশে লিখবো, দ্বিতীয়বার যে এন্ট্রিটা আসবে সেক্ষেত্রে জাস্ট এটার সাথে কানেকশন হবে, এরপরে এটার সাথেও যাবে না এবং এই পাশেও বসবে না টাকাটা, বুঝছো, জাস্ট একটাতেই বসবে। এর পরবর্তী এন্ট্রি যেটা বলছিলাম সেটা হচ্ছে 10 তারিখ। 10 তারিখে বলা হচ্ছে যে ক্রয় হিসাব ডেবিট 20,000 টাকা। তো ক্রয় হিসাব আছে, আমরা নগদান হিসাব লিখবো। কত তারিখ, 10 তারিখ নগদান হিসাব লিখবো। নগদান হিসাব লেখার পরে কত টাকা আছে ভাইয়া, 20,000 টাকা। কোথায় আছে, ডেবিটে আছে। তাহলে আমরা বলছিলাম ডেবিট প্লাস হবে, ঠিক আছে। তো ডেবিটে কত টাকা আছে, 20,000 টাকা। তুমি এই পাশে লিখবা। আবার ভাই অনেকে বলতে পারে যে ভাই আপনি বলছেন যে এই পাশে বসবে না। হ্যাঁ, এখানে একটা কথা আছে, যদি ডেবিট আর ক্রেডিট হয়, মানে ডেবিট প্লাস ক্রেডিট ও প্লাস, তো যখন প্লাস হবে তখন এই পাশে বসবে, ঠিক আছে। আর যখন সে একটু মাইনাস হয়ে যাবে তখন এক পাশে বসবে এক পাশে বসবে না, ঠিক আছে। তখন আমি বলছিলাম যে ডেবিট হলে যোগ হবে। এখানে 50,000 টাকা 20,000 টাকা আছে, এখানে 50,000 টাকা আছে। তো 20,000 আর 50,000 টাকা যোগ করলে কত টাকা হয় ভাইয়া, 70,000 টাকা। এই 70,000 টাকা তুমি এখানে লিখে ফেলবা, ঠিক আছে। আমি যে তোমাকে এই দাগগুলো দেখানো যে বোঝার জন্য দিলাম, এগুলো তুমি দিবা না, ঠিক আছে। মানে হচ্ছে তোমাকে আমি যদি দেখাই, প্রথমে আমি মূলধন হিসাব দিলাম 50,000 টাকা ডেবিট পাশে হয়েছে, 50,000 টাকা আমরা ডেবিট পাশে লিখবা, কারণ হচ্ছে মূলধনের বিপরীত ছিল ক্রয় হিসাবটা ডেবিটে ছিল, সেই জন্য আমরা দুইটা টাকা আমরা ডেবিট পাশে লিখলাম। এরপরে পরবর্তী এন্ট্রিটা হচ্ছে নগদান হিসাবটাও মানে নগদান হিসাব বিপরীত ছিল ক্রয় হিসাবটাও ডেবিটে ছিল, ঠিক আছে।
সেজন্য আমরা 20,000 টাকা ডেবিট পাশে লিখছি এবং যে পরবর্তী টাকাটা লিখবো সেটা হচ্ছে এই টাকাটার সাথে ওই আগের টাকাটার সাথে যোগ হয়ে যাবে যদি ডেবিট ডেবিট হয়, ক্রেডিট ক্রেডিট হয়, ঠিক আছে। আর যদি ডেবিট আর ক্রেডিট হয় বিয়োগ হয়ে যাবে এবং ক্রেডিট আর ডেবিট হলে বিয়োগ হয়ে যাবে। তো এখানে আমার ডেবিট ডেবিট হয়েছে 20,000 আর 50,000 যোগ করলে 70,000 টাকা, ঠিক আছে। এই জন্য আমি 70,000 টাকা লিখে দিলাম, তারপর তোমরা এভাবে ক্লোজ করে দিবা, ঠিক আছে। তো আশা করি যে তোমাদের আমি দুইটা অঙ্ক করে দেখলাম যে যশোর বোর্ড 2023 সালে যে খ নাম্বার এবং গ নাম্বারটা করাই দিলাম টি ছক এবং চলমান জেড ছক একটা ক্লাসে কভার করে দিলাম যে তোমরা যে A to Z কভার করতে পেরেছি। আশা করি ভিডিওটা কেমন হলো কমেন্টে বলবা এবং এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তো আজকে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।